এখানে প্রথম কি লিখলাম, কেসি যে ইউনিট হবে সেটা ডিফারেন্ট ফর দ্য ডিফারেন্ট রিঅ্যাকশন টাইপ। এটা কি হয় আমরা একটু পরে দেখবো, জাস্ট পরে দেখবো, ক্যারেক্টারিস্টিক্স গুলো এক এক করে আমরা লিখে নিই। এবার ধরো নেক্সট ক্যারেক্টারিস্টিক্স ধরো এরকম, ধরো দুটো কি তিনটে রিঅ্যাকশন হচ্ছে, দেখা গেল যে প্রথম রিঅ্যাকশন আর সেকেন্ড রিঅ্যাকশনটা যদি আমি কম্বাইন করি তাহলে থার্ড রিঅ্যাকশনটা আসছে। মানে কোন একটা রিঅ্যাকশন ধরো স্টেপ, তুমি ধরো এ প্লাস বি, এখান থেকে তুমি সি প্লাস ডি আনছো। প্রথমে যে এ প্লাস বি করলে, প্রথমে সি এলো, 3 কেসি 3, মানে 3 নম্বর যে রিঅ্যাকশনটা যেটা ফর্ম হচ্ছে 1 আর 2 দিয়ে, সেটা ধরো রিঅ্যাকশন কনস্ট্যান্ট কেসি 3, সরি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, দেন কেসি 3 ইকুয়াল টু কেসি 1 ইনটু কেসি 2, এটা আমরা প্রুভ করব। এবার তুমি কি করে বুঝতে পারবে? তো এইখানে আমরা একটা নতুন টার্মকে ডিফাইন করে থাকি, সেটাকে আমরা বলি রিঅ্যাকশন কোশেন্ট। যেটাকে আমরা কিউ দিয়ে ডিফাইন করে থাকি, এটাকে আমরা বলি কি রিঅ্যাকশন কোশেন্ট। ওয়েলকাম টু বিটওয়েস একাডেমি। আমরা পড়ছিলাম কেমিস্ট্রি একটা চ্যাপ্টার যার নাম ইকুইলিব্রিয়াম। এর আগে আমরা পার্ট 1 আর পার্ট 2 কমপ্লিট করেছি। আজকে আমরা করব পার্ট 3, যেখানে আমরা দেখব যে ইকুইলিব্রিয়ামের টাইপস কি কি হয়, ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এন্ড দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। ঠিক আছে, তো ফার্স্ট টপিক আজকে আমরা শুরু করি, টাইপস অফ ইকুইলিব্রিয়াম। টাইপস অফ ইকুইলিব্রিয়াম। দেখো, ইকুইলিব্রিয়ামকে নরমালি দুটো টাইপসে ভাগ করি আমরা। একটা হচ্ছে হোমোজেনিয়াস ইকুইলিব্রিয়াম, আর একটাকে আমরা বলি হেটেরোজেনিয়াস ইকুইলিব্রিয়াম। ঠিক, এবার এই হোমোজেনিয়াস ইকুইলিব্রিয়াম কাকে বলবো আর হেটেরোজেনিয়াস ইকুইলিব্রিয়াম কাকে বলবো? প্রথম কথা, ইকুইলিব্রিয়াম মানে আছে কোন একটা রিঅ্যাকশন চলছে, সেখানে আমার ইকুইলিব্রিয়ামে আছে জিনিসটা, তবেই সেটা ইকুইলিব্রিয়াম। আচ্ছা, ধরো কোন একটা রিঅ্যাকট্যান্ট, এখানে তোমার রিঅ্যাকট্যান্ট থেকে, এখানে তোমার রিঅ্যাকট্যান্ট থেকে সরি প্রোডাক্ট আসছে, আবার এইখান থেকেও রিঅ্যাকট্যান্ট থেকে প্রোডাক্ট আসছে। ঠিক, এখানে রিঅ্যাকট্যান্ট থেকে প্রোডাক্ট আসছে। এবার এইখানে যে রিঅ্যাকট্যান্ট গুলো আর যে প্রোডাক্ট গুলো, এরা সব দুজনে মিলিয়ে, all these reactants or products should be in same phase. All the molecules of the both side must be in same phase. আচ্ছা, এই যে মাস্ট বি ইন সেম ফেজ, এই সেম ফেজ কথাটার মানে কি? মানে এখানে যে রিঅ্যাকট্যান্টটা আছে, এখানে যে প্রোডাক্টটা ফর্ম হচ্ছে, দুটোরই স্টেট কনস্ট্যান্ট হবে। মানে ধরো এদিকেও কোনো একটা জিনিস গ্যাসিয়াস আছে, তো এদিকেও গ্যাসিয়াস হতে হবে, এদিকে কোনো একটা জিনিস অ্যাকুয়াসে আছে, তো এদিকেও তো এটাকে অ্যাকুয়াসে ফর্মেশন হতে হবে, এদিকে কোনো জিনিস যদি সলিডে থাকে তো সলিড ফর্মেশন হতে হবে। যদি তোমরা একটা এক্সাম্পল যদি ধরো, যদি দেখো N2 প্লাস H2, এখান থেকে হয় NH3, তো N2 টা আমার গ্যাসিয়াস অবস্থায় থাকে, এটাও গ্যাসিয়াস অবস্থায় থাকে, NH3 টাও গ্যাসিয়াস অবস্থায় থাকে। এই টাইপের एग्जांपल গুলোকে, আচ্ছা এখানে তুমি যদি বলো ব্যালেন্স করব, তাহলে এখানে 3 দিয়ে দাও, এখানে 2 দিয়ে দাও, দুটো 6টা, ঠিক আছে। তাহলে দেখো প্রত্যেকটা গ্যাসিয়াস ফর্মে আছে। ঠিক আছে, তাহলে এইটা হলো আমার হোমোজেনিয়াস ইকুইলিব্রিয়াম। আর এইখানে রিঅ্যাকট্যান্ট থেকে প্রোডাক্ট যাবে, কিন্তু সব আলাদা আলাদা ফেজে যাবে। সব আলাদা আলাদা ফেজে মানে কি, সবার ফেজ এক হবে না। ডু নট occur in সেম ফেজ বা স্টেট বলতে পারো, কোনো সমস্যা নেই। এখানে ফেজ না বলে স্টেটও বলতে পারো, যে একই স্টেটে থাকবে না। ঠিক আছে, আচ্ছা এইখানে যদি আমরা কোনো একটা एग्जांपल ধরি, তুমি ধরে নাও CaCO3, যেটা আমরা সলিডে পাই, এখান থেকে কি তৈরি হয়? আচ্ছা, এখান থেকে আমি একটুখানি ভুল দিয়ে দিচ্ছি সাইনগুলো। এখান থেকে আমাদের তৈরি হয় CaO, যেটা আমরা সলিডে পাই, এখান থেকে কার্বন ডাই অক্সাইড পাই, যেটা আমরা গ্যাসে পাই। বা ধরো নরমাল যে লিকুইফিকেশন রিঅ্যাকশন, H2O ধরো লিকুইডে আছে, সেটাকে ভালো করে হিট করলে H2O টা কি হলো, গ্যাসে চলে গেল। ঠিক আছে, এইটা হতে পারে। মানে প্রত্যেকটা স্টেট কিন্তু আলাদা আলাদা হবে, সেটাকে বলবো হেটেরোজেনিয়াস ইকুইলিব্রিয়াম, আর যেটা স্টেট সব এক হবে সেগুলোকে আমরা বলবো হোমোজেনিয়াস ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, বোঝা গেল? ঠিক আছে,
এরপরে আমরা চলে আসবো ক্যারেক্টারিস্টিক্স অফ ইকুইলিব্রিয়াম। যে আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা করেছি কেসি, তার স্টেট মানে তার ক্যারেক্টারিস্টিক্স কি, যেমন কেসি পড়েছি কেপি পড়েছি, দুটোরই আমরা ক্যারেক্টারিস্টিক্স দেখবো, ঠিক আছে? তো নেক্সট ক্যারেক্টারিস্টিক্স অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, ঠিক আছে? কেসি, প্রথম কথা, কোনো একটা রিঅ্যাকশনে কেসি আমি পাচ্ছি, তার মানে সেটা অবশ্যই ইকুইলিব্রিয়ামে আছে। তো কেসির মানে কেসি কোনো একটা রিঅ্যাকশনে কখন পাবে, যখন সেটা ইকুইলিব্রিয়ামে আছে। তাহলে দ্য রিঅ্যাকশন, প্রথম এর ক্যারেক্টারিস্টিক যে রিঅ্যাকশনটা ইকুইলিব্রিয়ামে থাকবে তবে তো আমি কেসি পাবো। যদি রিঅ্যাকশনটা ইকুইলিব্রিয়ামে নেই, আর যদি আমার সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে নেই, তাহলে আমি কি করে কেসি পাবো, তাই না? তো দ্য রিঅ্যাকশন বা সিস্টেম should be in ইকুইলিব্রিয়াম, প্রথম কথা এটা, তবে আমি কেসি পাবো। এবার এটা যখন আছে, এবার কেসি কি হবে, যদি টেম্পারেচারটাকে আমি কনস্ট্যান্ট রাখি, কনস্ট্যান্ট টেম্পারেচার যদি রাখি, তাহলে কেসি হ্যাজ এ ডেফিনাইট ভ্যালু, একটা ডেফিনাইট ভ্যালু থাকবে কেসির, একটা কনস্ট্যান্ট টেম্পারেচারে কেসির একটা ডেফিনাইট ভ্যালুই থাকবে, ডেফিনাইট ভ্যালুই থাকবে, ঠিক আছে? কেসিটা ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ক্যাটালিস্ট। ধরো তুমি কোনো একটা রিঅ্যাকশন করছো, রিঅ্যাকশনে দাঁড়াও বলে লিখে দিয়ে ক্যাটালিস্ট। ধরো তুমি কোনো একটা রিঅ্যাকশন করছো, রিঅ্যাকশনের জন্য ক্যাটালিস্ট ইউজ করেছো, তো সেইটা কি কোনো কেসির উপর ডিপেন্ড করবে না, কেসি হচ্ছে ক্যাটালিস্টের উপর ইন্ডিপেন্ডেন্ট, কারণ ক্যাটালিস্ট আমরা ইউজ করি রিঅ্যাকশনসের রেটকে ফাস্ট বা স্লো করার জন্য, এখানে কোনো ধরনের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের উপর এফেক্ট আসে না, ঠিক আছে? হয়ে গেল, এটা ইন্ডিপেন্ডেন্ট অন ইনিশিয়াল কনসেন্ট্রেশন, ঠিক আছে? ইন্ডিপেন্ডেন্ট অন ইনিশিয়াল কনসেন্ট্রেশন, ঠিক আছে? তাহলে এতগুলো হলো। এবার আরেকটা যেটা মেইন জিনিস, ক্যারেক্টারিস্টিক্স অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের একটা মেইন জিনিস, সেটা হচ্ছে যে ইউনিট, যে কেসির ইউনিটটা, কেসির ইউনিট যেটা হবে, কেসির ইউনিট যেটা হবে সেটা ডিফারেন্ট রিঅ্যাকশনসের জন্য ডিফারেন্ট হবে। কেসি ইউনিট মে বি ডিফারেন্ট for different reaction type। এবার এই যে লাস্ট পয়েন্ট আমি লেখালাম, এরপরে আরেকটা আছে, এই যে লাস্ট পয়েন্টটা লেখালাম, আচ্ছা আরেকটা পয়েন্টটাকে লিখিয়ে দিই, তারপর বলবো। এখানে প্রথম কি লিখলাম, কেসি যে ইউনিট হবে সেটা ডিফারেন্ট ফর দ্য ডিফারেন্ট রিঅ্যাকশন টাইপ। এটা কি হয় আমরা একটু পরে দেখবো, জাস্ট পরে দেখবো, ক্যারেক্টারিস্টিক্স গুলো এক এক করে আমরা লিখে নিই। এবার ধরো নেক্সট ক্যারেক্টারিস্টিক্স ধরো এরকম, ধরো দুটো কি তিনটে রিঅ্যাকশন হচ্ছে, দেখা গেল যে প্রথম রিঅ্যাকশন আর সেকেন্ড রিঅ্যাকশনটা যদি আমি কম্বাইন করি, তাহলে থার্ড রিঅ্যাকশনটা আসছে। মানে কোন একটা রিঅ্যাকশন ধরো স্টেপ, তুমি ধরো এ প্লাস বি, এখান থেকে তুমি সি প্লাস ডি আনছো, তাই প্রথমে যে এ প্লাস বি করলে, প্রথমে সি এলো, তারপর সি প্লাস ডি করলে, এই তুমি তারপর সি কে কিছু এধার ওধার করলে, দিয়ে তারপর এখান থেকে সি প্লাস ডি এলো, বা সি প্লাস বি করলে দিয়ে সি প্লাস ডি, এরকম কিছু এলো। মানে ধরো একটা এটার মেইন রিঅ্যাকশন ছিল, এটা হচ্ছে আমার মেইন রিঅ্যাকশন ছিল, এটার এইগুলো আলাদা আলাদা স্টেপ, যদি কোনো স্টেপ গুলোকে প্লাস করে আমি একটা অ্যাকচুয়াল রিঅ্যাকশন পাই, তাহলে এদের দুজনের যে কেসি হবে, এদের দুজনের কেসির প্রোডাক্ট হবে এই রিঅ্যাকশনটা, ঠিক আছে? কেমন করে হবে সেটা আমি বলছি আস্তে আস্তে। এবার যদি আমি এটাকে পার্টিকুলারলি ভাষায় লিখি, তো কিরকম করে লিখবো, যে when addition reaction যখন অ্যাডিশন রিঅ্যাকশন, সরি অ্যাডিশন রিঅ্যাকশন নয়, the addition of the two equilibrium constants, sorry
অ্যাডিশন রিঅ্যাকশন সি হবে, তার তো কোনো মানে নেই। when আচ্ছা addition of the two different equilibrium constant, কি বললাম, the addition of the two different equilibrium constant, মানে দুটো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আলাদা, দুটো কেসি আছে আমার কাছে, একটা কেসি 1 আছে, একটা কেসি 2 আছে। addition of the two different equilibrium constant, যখন কোনো একটা পার্টিকুলার রিঅ্যাকশনসে আলাদা আলাদা স্টেপ হবে, when two different equilibrium constant Kc leads when addition of the two different equilibrium constant leads to form another আচ্ছা একটুখানি ভুল আছে, কি রকম করে লিখবো, যখন দুটো অ্যাডিশন হবে দুটো রিঅ্যাকশনে, যখন আচ্ছা এক কাজ করো, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা বাজিয়েছি, যখন when addition of two different reaction, হ্যাঁ এটা ভালো হবে, when addition of two different reaction leads to form another রিঅ্যাকশন, যখন দুটো ডিফারেন্ট রিঅ্যাকশনকে প্লাস করলে একটা অ্যানাদার রিঅ্যাকশন আমি পেয়ে যাব, দেন যেই আমার এই লাস্ট রিঅ্যাকশনটা হবে, দেন এই দুটো রিঅ্যাকশনের এই যে রিঅ্যাকশনস দুটো হলো, এই দুটো রিঅ্যাকশনস যেটা প্লাস করে আমি 3 নম্বর রিঅ্যাকশন পেলাম, মানে এই 1 নম্বর একটা রিঅ্যাকশন প্লাস 2 নম্বর একটা রিঅ্যাকশন, এই দুজনকে প্লাস করে 3 নম্বর একটা রিঅ্যাকশন পেলাম। তো ধরুন প্রথম রিঅ্যাকশনের একটা ভ্যালু আছে Kc1, দ্বিতীয় রিঅ্যাকশনের একটা Kc2, আর এইখানে একটা আছে Kc3, তাহলে এখানে হয়ে যাবে দেন Kc3 ইকুয়াল টু Kc1 ইনটু Kc2, এটাই বলতে চাইছি আমি। ঠিক আছে, কি বললাম, when addition of two different reaction leads to form another reaction, two different reaction এখানে দিয়ে দাও 1, এখানে লিখে দাও 1 and 2 leads to form another reaction 3, then Kc3, এইখানে যে 1 2 এর জন্য এখানে Kc1 আছে আর এখানে Kc2 আছে, এইটা কি হবে, এখানে Kc3 হবে, তাহলে Kc3 ইকুয়াল টু Kc1 ইনটু Kc2। আচ্ছা এইটাও দেখবো, এইটাও দেখবো, এই দুটো হচ্ছে মেন আমাদের ফোকাস পয়েন্ট। বাকি এই জিনিসগুলো তো তোমরা ছোটবেলা থেকে দেখে আসছো। ক্যারেক্টার প্রথম যেটা আমার ইকুইলিব্রিয়ামে না থাকলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বার করতে পারবো না, সেটা উপরে লেখা আছে। কনস্ট্যান্ট টেম্পারেচারে কেসির একটা ডিফাইন্ড ভ্যালু থাকবে, কেসি কোনোভাবে ক্যাটালিস্টের উপর ডিপেন্ড করবে না, আর কোনোভাবে ইনিশিয়াল কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করবে না। কিন্তু এই যে দুটো পয়েন্ট আছে, এই দুটোকে আমি ফার্দার এক্সপ্লেন করবো। ঠিক আছে, তাহলে এই চারটে পয়েন্ট আমি একটু ইরেজ করে দিলাম। আচ্ছা ধরো এই প্রথমে এই পয়েন্টটা এক্সপ্লেন করছি, ঠিক আছে। তাহলে প্রথম পয়েন্টটা কি বলেছে, কেসির ইউনিট মে বি ডিফারেন্ট ফর ডিফারেন্ট রিঅ্যাকশন টাইপ, মানে ডিফারেন্ট রিঅ্যাকশনস এর জন্য ডিফারেন্ট কেসির ইউনিট হতে পারে। তা কেসি আমরা কিভাবে ডিফাইন করি, কেসি ইকুয়াল টু, মানে ধরো কোনো একটা এ প্লাস বি রিঅ্যাকশন হলো, কার এর সাথে বি লিডস টু সিসি প্লাস ডি, সেই হিসাবটা एग्जांपल আমরা প্রতিবার নিচ্ছি। তাহলে এখানে কেসির ভ্যালু কি হয়ে যাবে, প্রোডাক্টের সি ডি, উপরে মাথায় সি, এখানে ডি, নিচে এ প্লাস বি, এটা কেসির ভ্যালু হয়, তো কেসির ভ্যালু এটা হয়। আচ্ছা তাহলে এবার হচ্ছে যখন এইটা তোমার হবে এরকম ব্যাপার, এইটা তোমার কিসে আছে, এটা তোমার আছে মোল পার লিটার বাই নিচে মোল পার লিটার, এটা তো আছে। তাহলে যখন এই যে উপরে এই যে তুমি সি প্লাস ডি, এখানে ধরো এ প্লাস বি, এই যে দুটো তোমার কনসেন্ট্রেশন এর উপর ডিপেন্ড করবে। ধরো এই যে সি প্লাস ডি এখানে কত আছে তুমি জানো না, ধরো এখানে আমি বলে দিচ্ছি ডেল্টা এন। ডেল্টা এন মানে কি,
তোমার এই রিঅ্যাক্টেন্টের ইয়ের সাথে সরি প্রোডাক্টের ইয়ের সাথে রিঅ্যাক্টেন্টের একটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। এখানে ডেল এনটা কি বলছো, নাম্বার অফ মোলস অফ প্রোডাক্ট মাইনাস নম্বর অফ মোলস অফ রিঅ্যাক্টেন্ট, ঠিক আছে। তাহলে ডেল এন এর ভ্যালুটা এটা হয়ে গেল। এবার ডেল এন এর ভ্যালুটা আমার চেঞ্জেস কখন হবে, ডেল এন এর ভ্যালুটা আমার চেঞ্জ কখন হবে। এবার ব্যাপারটা ধরো কোনো এক জায়গায় এই যে ডেল এন এর ভ্যালুটা বেরোলো 0, কোনো এক জায়গায় ধরো ডেল এন এর ভ্যালুটা আমার 0 হলো, তো কোনো একটা জায়গা হলো, তখন ডেল এন এর ভ্যালুটা যখন 0 হয়ে যাবে তখন মোল পার লিটার বাই মোল পার লিটার ডেল এন। তাহলে ডেল এন এর ভ্যালু যদি 0, এটা 2 টু দি পাওয়ার 0 হয়ে গেলে প্রত্যেকটা ভ্যালু ইউনিট 1, তার মানে ইউনিট নো ইউনিট হয়ে যাবে। মানে যখন ডেল এন এর ভ্যালু 0 হয়ে যাবে তখন কেসি কোনো ইউনিট হবে না। আচ্ছা কেসির যদি কোনো ইউনিট না হয় কেপির কি খবর, কেসির যদি ইউনিট না হয় কেপির কি হবে, যদি কেসির কোনো ইউনিট না হয় তাহলে কেপিরও নো ইউনিট হয়ে যাবে, যদি কেসির কোনো ইউনিট না হয় কেপিরও নো ইউনিট হয়ে যাবে, ঠিক আছে। প্রথম কথা এটা। আচ্ছা যদি এবার ডেল এন এর ভ্যালুটা ধরো কিছু একটা হলো, তখন কেসি আর কেপির কি ভ্যালু হবে, যদি ডেল এন নট ইকুয়াল টু 0 হয়, যদি ডেল এন নট ইকুয়াল টু 0 হয়, ধরো এবার এবার হচ্ছে ব্যাপারটা হচ্ছে এর ভ্যালুটা ডেল এন এর ভ্যালুর উপর ডিপেন্ড করছে। যদি আমার এইখানের মোলসটা বেশি থাকে এখানে মোলসটা কম হবে তাহলে মাইনাসে আসবে, মানে এখানে যদি মোলস বেশি থাকে এখানে ধরো মোলস কম আছে, তার মানে আমার কি এর প্রোডাক্টেরটা বেশি রিঅ্যাক্টেন্টেরটা কম, তাহলে আমার এখানে পজিটিভ আসবে। ইফ নাম্বার অফ মোলস অফ প্রোডাক্ট যদি বেশি হয় তার মানে ইউনিটটা পজিটিভ আসবে, মানে প্লাসে আসবে। আর যদি মোলস অফ প্রোডাক্টটা কম হয় তাহলে ইউনিটটা আমার নেগেটিভে আসবে। এইটা একটা ব্যাপার হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা এবার আচ্ছা কেপি ইকুয়াল টু কেপি ইকুয়াল টু কেপি ইকুয়াল টু আচ্ছা কেপি কখন লিখি, যখন কনস্ট্যান্ট অফ পার্শিয়াল প্রেসার লিখি, যখন পার্শিয়াল প্রেসারে আছে তখন পার্শিয়াল প্রেসারে কি আছে, বার আছে, বার আছে। আচ্ছা যখন আমার এখানে কোনো ইউনিট হয়ে গেল না, কেসিরও কোনো ইউনিট হলো না, কেপিরও কোনো ইউনিট হলো না, যখন কোনো ডেল এন এর ভ্যালু যখন নট ইকুয়াল টু 0 তখন এখানে বারে আসবে, আর যদি এখানে ডেল এন এর ভ্যালু নট ইকুয়াল টু 0 হবে তাহলে এখানে মোল পার লিটার, এবার উপরে x, এই x এর ভ্যালুটা ডেল এন এর উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। আর এখানে বার টু দি পাওয়ার x, এই x এর ভ্যালুটা ডেল এন এর উপর ডিপেন্ড করছে, যেরকম যেরকম হবে সেরকম সেরকম হবে। আচ্ছা আশা করি বোঝাতে পেরেছি যে যদি ডেল এন এর ভ্যালুটা আমার 0 হয়ে যায় তাহলে কেসি কেপি সব ইকুয়াল হয়ে গেল। যদি ডেল এন এর ভ্যালুটা 0 না হয় তাহলে এইখানে এক্সটা ডিপেন্ড করবে কার উপরে, এই ডেল এন এর উপরে। এখানে বারের মাথায় এক্সটা ডিপেন্ড করবে কার উপরে, ডেল এন এর উপরে। সব কেসি তো কেপি তখন বারে তোমরা ক্যালকুলেট করবে যেহেতু পার্শিয়াল প্রেসারের ব্যাপার আছে, আর কেপসি তোমরা কি করে বার করবে কনসেন্ট্রেশনে, তখন তোমরা বার করে মোল পার লিটারে, ঠিক আছে। তাহলে এটা বোঝা গেল। আচ্ছা নেক্সট নেক্সট যেটা আছে এই যে when addition of the two different reaction, যদি একটা রিঅ্যাকশনের আমি ধরে নিলাম ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট Kc1 আর একটা রিঅ্যাকশনের ইকুইলিব্রিয়াম করে দিলাম Kc2, ঠিক আছে, দেন ইট ইজ ফর্ম অ্যানাদার রিঅ্যাকশন 3 Kc3, মানে 3 নম্বর যে রিঅ্যাকশনটা যেটা ফর্ম হচ্ছে 1 আর 2 দিয়ে, সেটা ধরো রিঅ্যাকশন কনস্ট্যান্ট Kc3 সরি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, দেন Kc3 Kc1 Kc2, এটা আমরা প্রুভ করব, ঠিক আছে। আচ্ছা এটা হয়েছে, এটা আমি রেজ করে দিলাম। আচ্ছা ধরো আমি একটা তোমাকে এক্সাম্পল দিয়ে বলছি, একটা এক্সাম্পল দিয়ে করছি, ঠিক আছে। N2 প্লাস O2, N2 প্লাস O2, এখানে প্রথমে N2 প্লাস O2 থেকে আমার হয় NO, এখানে 2 দিয়ে দাও তাহলে ব্যালেন্স হয়ে গেল। এবার এই যে NO টা আছে 2NO টা ফার্দার আরেকটা O2 এর সাথে মিশলো, ফার্দার আরেকটা O2 এর সাথে মিশলো এবং বানালো 2NO2। আচ্ছা ব্যালেন্স হলো কি, 2 2 4, ঠিক আছে ব্যালেন্স হয়েছে। আচ্ছা
এবার আমি দুটো রিঅ্যাকশন যদি কম্বাইন করি তাহলে আমার হলোটা কি যে N2 plus 2O2 needs to form 2NO2। এত দূর অবধি বোঝা গেছে যে আমার কাছে একটা রিঅ্যাকশন ছিল N2 plus O2 equal to 2NO, তারপর 2NO plus O2 2NO2, ঠিক আছে। আচ্ছা এবার হলো N2 plus 2O2 equal to 2NO2, ঠিক আছে। তাহলে আমি ধরে নিলাম এটা আমার রিঅ্যাকশন 1, এটা আমার রিঅ্যাকশন 1, এটা আমার রিঅ্যাকশন 2 আর এটা আমার রিঅ্যাকশন 3। যদি খুব ভালো করে নোটিস করো তাহলে দেখবে দেখো N2 এর সাথে একটা O2 যোগ করে 2NO করেছি, 2NO এর সাথে আরেকটা O2 যোগ করে 2NO2 করেছি। দেখো প্রোডাক্টটা আমার এখানে 2NO2 আছে। দেখো N2 নিয়ে শুরু করেছিলাম, N2 এর সাথে প্রথমে একটা O2 দিয়েছি, তারপর যেটা হয়েছে তারপর আবার একটা O2 দিয়েছি, মানে N2 এর সাথে দুটো O2 দিয়েছো, ব্যাপারটা তো একই দাঁড়ালো। তাহলে এটা আমার দেখো 2O2 রিঅ্যাকশন 3। তার মানে একটা জিনিস আমি বুঝতে পারছি যে এই রিঅ্যাকশন 1 প্লাস রিঅ্যাকশন 2, এই যে দুটো রিঅ্যাকশন ছিল রিঅ্যাকশন 1 আর রিঅ্যাকশন 2 টাকে প্লাস করে আমি বানিয়েছি রিঅ্যাকশন 3, ঠিক আছে। তার মানে আমার সেম জিনিস খাটে যে এইখানে যদি আমার কোনো একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এখানে আছে Kc1, এখানে যদি আমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আছে Kc2, এখানে যদি আমার ইকুইলিব্রিয়াম আছে কনস্ট্যান্ট Kc3, তার মানে এইটা আমার হবে যে Kc1 ইনটু Kc2 ইকুয়াল টু Kc3। এটা আমি বলেছি ক্যারেক্টারিস্টিক্স। এবার দেখো হয় কি হয় না। আচ্ছা তাহলে যদি প্রথম রিঅ্যাকশন সে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হয় তাহলে Kc1 ইকুয়াল টু কি হবে, Kc1 ইকুয়াল টু NO মাথায় 2, এদিকে N2 আর O2, এটা Kc1 হয়ে গেল। আচ্ছা এইগুলো এখানে এখানে লিখছি তাহলে সুবিধা হবে। এখানে Kc1 কত হলো, এখানে আছে আমার NO2 আর এখানে আছে N2O2। আচ্ছা Kc2 ইকুয়াল টু কি হলো, Kc2 এখানে কি আছে NO2 আছে, NO2 মাথায় 2, এখানে আছে NO মাথায় 2 আর এখানে আছে O2। Kc3 ইকুয়াল টু কি হলো, এখানে আছে NO2 মাথায় 2 হবে, এদিকে আছে N2 মাথায় কিছু নাই, এখানে আছে O2, O2 এর মাথায় 2। তাহলে অ্যাকর্ডিং টু আমার যেটা আমি ক্যারেক্টারিস্টিক্স লিখেছি যে এই দুটোকে মাল্টিপ্লাই করলে আমার Kc3 আসা উচিত, তার মানে আমি মাল্টিপ্লাই করব এইটার এটাকে। তাহলে যদি আমি মাল্টিপ্লাই করি দেখো কি হয়, তাহলে NO মাথায় 2 বাই N2 O2 multiplied with NO2 N2 সরি N2 নয় NO মাথায় 2 O2। আচ্ছা এবার দেখো কোনটা কোনটা কাটছে, দেখো এইটার সাথে এইটা কেটে যাচ্ছে, যাচ্ছে তো, আর কোথাও কিছু কাটছে আর কোথাও কিছু কাটছে না। তার মানে আমার দাঁড়ালো NO2 টা রয়ে গেল, NO2 মাথায় 2 রয়ে গেল, আর নিচে রয়ে গেল এখানে N2 আর এখানে O2 আছে, এখানে O2 আছে, তো মাথায় একবারে 2 করে দিচ্ছি। দেখো এইটা তাহলে আমার বেরিয়েছে। দেখো এইটার সাথে এইটা কি মিল আছে, দেখো NO2 NO2 N2 N2 তো O2 O2, ঠিক আছে। তারপরে এটা আমরা প্রুভ করে দিলাম যে 3 নম্বর ক্যারেক্টারিস্টিক যে যদি কোনো দুটো রিঅ্যাকশন মিলে 3 নম্বর রিঅ্যাকশনকে জন্ম দেয় তাহলে এদের দুজনের যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হবে তাদের দুজনকে মাল্টিপ্লাই করলে আমি 3 নম্বর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা পেয়ে যাবো, ঠিক আছে। এটাই ছিল তোমাদের 3 নম্বর ক্যারেক্টারিস্টিক্স। তো আজকে আমরা কভার করলাম টাইপস অফ ইকুইলিব্রিয়াম আর এখনো পর্যন্ত ক্যারেক্টারিস্টিক্স অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আপাতত করেছি। এরপর আমরা দেখবো অ্যাপ্লিকেশন কি কি আছে যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা কিভাবে কিভাবে বুঝবি ইকুইলিব্রিয়াম। ধরো তোমার কাছে একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট গিভেন আছে, সেই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা দেখে তুমি কি কি গেস করতে পারবে সেটা আমরা দেখবো, ঠিক আছে। ওকে ওকে আমাদের আজকে নেক্সট টপিক হচ্ছে এবং এই পার্টটার লাস্ট টপিক আজকে অ্যাপ্লিকেশন of equilibrium constant। এক একটা করে আমরা ডিসকাস করব। প্রথম কি দেখব যে প্রেডিক্ট দ্য ওয়ে অফ দ্য রিঅ্যাকশন। প্রেডিক্ট একটা ধরো তোমার কাছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট দেয়া আছে, কেসির ভ্যালু দেয়া আছে, তো কেসির ভ্যালুটা তুমি দেখে কি প্রেডিক্ট করতে পারো যে রিঅ্যাকশনটা ফরওয়ার্ডে যাচ্ছে না ব্যাকওয়ার্ডে যাচ্ছে। তাহলে প্রেডিক্ট দি পাথ অফ দ্য রিঅ্যাকশন।
এবার তোমাকে বলি কি করে বুঝবে। ধরো কেসির ভ্যালু খুব বেশি, ধরো কেসির ভ্যালু খুব বেশি, তার মানে ধরো এখান থেকে রিঅ্যাক্ট্যান্ট থেকে যাচ্ছে, রিঅ্যাক্ট্যান্ট থেকে যাচ্ছে প্রোডাক্টে, বা প্রোডাক্ট থেকে যাচ্ছে রিঅ্যাক্ট্যান্টে। তো তুমি পার্টিকুলারলি কোন একটা রিঅ্যাকশনসে দেখলে কেসির ভ্যালুটা খুব বেশি, তার মানে তুমি এটা বলতে পারো যে রিঅ্যাক্ট্যান্ট থেকে অলমোস্ট সবটাই প্রোডাক্ট হয়ে গেছে আর মিনিমাম কিছু বাকি আছে, মানে অনেকটা চলে গেছে রিঅ্যাকশনটা কমপ্লিটেশনের দিকে। ঠিক, যদি দেখো কেসির ভ্যালু খুব কম, তার মানে জানবে দূর কিছুই হয় না, এখানে রিঅ্যাকশন ফিঅ্যাকশন মানে খুব কষ্ট করে রিঅ্যাকশন হচ্ছে, দাও আগুন দাও বাড়িয়ে দাও গরম করো হিট করো এটা ওটা করবে। তাহলে কেসি, তাও আমাদের একটা নিউমেরিক্যাল ভ্যালু আছে যেটা থেকে তুমি বুঝতে পারো যদি কেসির ভ্যালুটা, কেসির ভ্যালুটা যদি 10⁻³ এটা মনে রাখবে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। যদি কেসির ভ্যালুটা 10⁻³ থেকে বেশি হয়, তার মানে যে রিঅ্যাকশনটা প্রায় কমপ্লিটেশনের দিকে চলে গেছে, মানে আর একটু হলে কমপ্লিটেশন হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে রিঅ্যাকশন। যদি কেসির ভ্যালুটা 10⁻³ থেকে একটু বেশি হয়, মানে বেশি হলো। যদি কেসির ভ্যালুটা কম হয় 10⁻³ থেকে, তার মানে রিঅ্যাকশনটা কিছু হচ্ছেই না, রিঅ্যাকশন হচ্ছেই না, ক্যাটালিস্ট দাও হিট করো গরম করো, তাহলে রিঅ্যাকশন নট প্রসিডিং প্রপারলি, proceeding or slowly proceeding, slowly proceeding, ঠিক আছে। আর ধরো, আচ্ছা ধরো রিঅ্যাকশনটা কমপ্লিটেশনের দিকে যাচ্ছে, তখন 10⁻³ এর থেকে বেশি হবে। আচ্ছা এবার ধরো এমন একটা ভ্যালু আছে কেসির যে 10⁻³ থেকে, 10⁻³ থেকে আমার একটু কম আছে, বাট হ্যাঁ 10⁻³ এর থেকে একটু কম আছে কিন্তু এর থেকে বেশি আছে, আর এর থেকে আমার বেশি আছে। 10⁻³ থেকে বেশি আছে কিন্তু 10⁻³ থেকে কম আছে, 10⁻³ থেকে কেসির ভ্যালুটা বেশি আছে। এইখানটা আমরা বলতে পারি যে মোটামুটি সামহায়ার এট ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। সামহায়ার এট ইকুইলিব্রিয়াম মানে ওই মোটামুটি ইকুইলিব্রিয়ামের কাছাকাছি আছে। কেসির ভ্যালুটা 10⁻³ থেকে কম কিন্তু আবার 10⁻³ থেকে বেশি, মোটামুটি একটা মডারেট স্টেটে আছে, মানে মোটামুটি ইকুইলিব্রিয়ামের কাছে আছে। ঠিক আছে, তাহলে প্রথম আমাদের ব্যাপারটা বোঝা গেল যে রিঅ্যাকশনটা কোন দিকে যাচ্ছে সেটার দিকে দিবা, মানে প্রোডাক্টের দিকে যাচ্ছে না কি হয়ে যাচ্ছে উল্টো পাল্টা সেটা বোঝা গেল। আচ্ছা প্রেডিক্ট দ্য পাথ অফ রিঅ্যাকশন হলো। নেক্সট, আচ্ছা আচ্ছা নেক্সট প্রেডিক্ট কি বলবো এটাকে, মানে রিঅ্যাকশনটা ফরওয়ার্ড রিঅ্যাকশন হচ্ছে না ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হচ্ছে না, প্রেডিক্ট ফরওয়ার্ড অর ব্যাকওয়ার্ড, প্রেডিক্ট ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনস, মানে একটা ভ্যালু দেখে তুমি করতে পারে ফরওয়ার্ড রিঅ্যাকশন না ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হচ্ছে। আচ্ছা এবার ব্যাপারটা হচ্ছে ধরো এখানে একটা রিঅ্যাকট্যান্ট আছে, সেম জিনিস, রিঅ্যাকট্যান্ট থেকে আমরা যাচ্ছি প্রোডাক্টে। এবার যদি রিঅ্যাকট্যান্ট থেকে প্রোডাক্টে যায় তার মানে ফরওয়ার্ড রিঅ্যাকশন হচ্ছে, যদি প্রোডাক্ট থেকে রিঅ্যাকট্যান্ট দিকে আসে তার মানে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হচ্ছে। এবার তুমি কি করে বুঝতে পারবে, তো এইখানে আমরা একটা নতুন টার্মকে ডিফাইন করে থাকি, সেটাকে আমরা বলি রিঅ্যাকশন কোশেন্ট, যেটাকে আমরা কিউ দিয়ে ডিফাইন করে থাকি, এটাকে আমরা বলি কি রিঅ্যাকশন কোশেন্ট, রিঅ্যাকশন কোশেন্ট। এবার সমস্যা হচ্ছে রিঅ্যাকশন কোশেন্ট আর ইকুইলিব্রিয়াম কোশেন্ট একই ধরনের জিনিস আবার একই না, শুধু একটা সিম্পল সরু লাইন আছে দুজনের মধ্যে। রিঅ্যাকশন কোশেন্ট আর যখন কোন একটা রিঅ্যাকশন ইকুইলিব্রিয়ামে থাকবে, ধরো কোন একটা রিঅ্যাকশন আছে তার কোন একটা সিস্টেম আছে ইকুইলিব্রিয়াম আছে, তখন তার যেই রিঅ্যাকশন কোশেন্টের ভ্যালু হবে সেটাই কিন্তু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু হয়ে যাবে,
বাট যদি ইকুইলিব্রিয়ামে নাই তখন রিঅ্যাকশন কোশেন্টের ভ্যালু মানে আলাদা আলাদা হয়ে যাবে তোমার ইকুইলিব্রিয়ামে কনস্ট্যান্ট। মানে বলতে চাইছি এই যে রিঅ্যাকশন কোশেন্টটা, এইটা একটা রিঅ্যাকশনের যে কোনো স্টেজে আমরা ক্যালকুলেট করতে পারি, কিন্তু সেটা যখন ইকুইলিব্রিয়ামে থাকবে তখনই এই রিঅ্যাকশন কোশেন্টটাকে আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বলতে পারি। তার মানে প্রথম কথা, when at equilibrium কিউসিটাই হয়ে যাবে কেসি। অ্যাকচুয়ালি দুটো একই। এবার কিউসিটা কখন কেসি হবে? যখন জিনিসটা ইকুইলিব্রিয়ামে থাকবে তখন ওটাকে আলাদা করে আমরা কেসি বলবো, কিন্তু বাকি সময় আমরা কিউসি বলবো। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে যে ধরো তোমার কাছে কোনো একটা ইকুইলিব্রিয়াম, তোমার কাছে কোনো একটা রিঅ্যাকশন দিয়ে দিয়েছে, কোনো একটা রিঅ্যাকশনসে তোমাকে কেসির ভ্যালুটা গিভেন আছে, কেসির ভ্যালুটা দিয়ে দিয়েছে। এবার তুমি ধরো রিঅ্যাকশনটা কোনো একটা স্টেজে আছে, সেখানে তুমি বার করলে যে কিউসির ভ্যালু কত, হঠাৎ করে দেখতে পেলে যে কিউসির ভ্যালুটা আমার কাছে আসছে সেটা কেসির থেকে বেশি আসছে। আমি কি বললাম যে একটা রিঅ্যাকশন আছে, সেখানে রিঅ্যাকশন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুটা দেয়া আছে, কিন্তু এবার এই রিঅ্যাকশনটা এখন এমন স্টেটে আছে, সেই স্টেটে তুমি রিঅ্যাকশন কোশেন্টটা ফাইন্ড করে দেখলে না তোমার ইকুইলিব্রিয়াম তোমার যেটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আছে তার থেকে রিঅ্যাকশন কোশেন্টের ভ্যালুটা বেশি আছে, তার মানে তো রিঅ্যাকশনটা ইকুইলিব্রিয়ামে নাই। যদি ইকুইলিব্রিয়ামে থাকতো তাহলে তো কিউসি ইকুয়াল টু কেসি হয়ে যেত, কোনো সমস্যা ছিল না। এখন সমস্যাটা হয়েছে কিউসিটা বেশি আছে কেসির থেকে। এবার তোমাকে প্রেডিক্ট করতে হবে যে রিঅ্যাকশনটা ব্যাকওয়ার্ডে আসছে না ফরওয়ার্ডে আসছে, সেটা তুমি কি করে বুঝবে? তাহলে নরমালি যদি আমরা দেখি কেসির থেকে কিউসির ভ্যালুটা বেশি, মানে রিঅ্যাকশনের এটা প্রচুর বেশি, তার মানে জিনিসটা কি হয়েছে, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হচ্ছে। এইখানে যদি এরকম হয় তার মানে এটা হয়ে যাবে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। যদি রিঅ্যাকশন কোশেন্টের ভ্যালুটা কেসির থেকে বেশি হয় তার মানে এটা ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন হচ্ছে। যদি কিউসির ভ্যালুটা কেসির থেকে কম হয় তার মানে ফরওয়ার্ড রিঅ্যাকশন হচ্ছে। মনে থাকবে? ওকে, তাহলে এই ছিল এখানের গল্প। আচ্ছা, এখানে আর একটা জিনিস আমি ফাইন্ড করতে পারি, যেটা হচ্ছে অ্যাপ্লিকেশনের মধ্যেই পড়ে, যে উই ক্যান ক্যালকুলেট, এটা জাস্ট একটা লিখিয়ে দিচ্ছি, উই ক্যান ক্যালকুলেট তোমার ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশনস from KC ভ্যালু। এটা তোমাদের ম্যাথমেটিক্স এর উপর ডিপেন্ড করছে, যেমন ধরো তোমাদের ম্যাথমেটিক্স আর নিউমেরিক্যালস যাবে সেই ওয়াইজ করতে হবে। যখন আমরা নিউমেরিক্যালস একটু আধটু করবো তখন আমরা এই টাইপের অঙ্কগুলোকে সলভ করবো, ঠিক আছে? তো আপাতত এটা লিখে নাও, খালি হলো। তাহলে আজকে আমাদের যে অ্যাপ্লিকেশন অফ এটা ছিল সেটাও গেল। তাহলে প্রথম অ্যাপ্লিকেশন কি দেখলাম, যে এই যে একটা রিঅ্যাকশন কতদূর কমপ্লিটেশন হয়েছে বা হয়নি, হচ্ছে কি হয়নি সেটা আমরা বুঝতে পারবো। রিঅ্যাকশন দেখে যে 10⁻³ আছে, 10⁻+3 আছে, কি রকম কি ভ্যালু আছে সেটা দেখে। দ্বিতীয়ত আমরা জানতে পারবো যে ফরওয়ার্ডে যাচ্ছে কি ব্যাকওয়ার্ডে যাচ্ছে সেটা। আর একটা যখন রিঅ্যাকশনটা ইকুইলিব্রিয়ামে আছে তখন ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন গুলো কি ধরনের আছে, কি আছে সেটা আমরা কেসির ভ্যালু থেকে জানতে পারবো, ঠিক আছে? তাহলে অ্যাপ্লিকেশন অফ দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এখানে হলো আমাদের শেষ। 3টে টপিক আজকে আমরা ডিসকাস করেছি পার্ট 3 তে। নেক্সট টপিকগুলো আমরা ডিসকাস করব পার্ট 4 এ। আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ।